জুলাই হত্যাযোগ্য মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকাল ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। ৫ অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আশা প্রসিকিউশনের। আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। দেশের বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল নিক্ষেপ, মাদারীপুরে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের দুষছে পুলিশ। আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করেছে। শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবে না কেন, সেটা আমরা কঠোর হাতে দমন করবো। তার রায় ঘিরে নৈরাজ্য রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের। বললেন, রাজনীতি ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী। প্রশাসনের পছন্দ মতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। অভিযোগ জামায়াতের। খুশি করা হচ্ছে একটি দলকে। সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান ৮ দলের। নির্বাচন গ্রহণযোগ্য ও স্বচ্ছ করতে সবার সহযোগিতা চান সিইসি। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দিনের সংলাপ। রাজনৈতিক অস্থিরতায় সংকটে পোশাক শিল্প। নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শন স্থগিত ইউরোপীয় বায়ারদের। রফতানি স্বাভাবিক থাকলেও দাম কম পাওয়ার দাবি বিজিএমের। এবং থামছে না অবৈধ পথে ইউরোপ যাত্রা। সাগর পাড়ি দিতে গিয়ে ঘটছে প্রাণহানি। লিবিয়া উপকূলে 2 নৌকাডুবিতে 4 বাংলাদেশের মরদেহ উদ্ধার। নৌকায় ছিলেন 26 জন অভিবাসন প্রত্যাশী। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার রায়কাল। রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি ও বার্তা সংস্থা রয়টার্স। এছাড়া ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকেও সরাসরি দেখানো হবে। পাশাপাশি ঢাকার 10টি পয়েন্টে দেখা যাবে বড় পর্দায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম বলছেন, নারী বিবেচনায় মৃত্যুদণ্ডের সাজা থেকে অনুকম্পা পাওয়ার সুযোগ নেই শেখ হাসিনার। রাত পোহালে জুলাই হত্যাযজ্ঞের মামলার রায়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঐতিহাসিক মামলায় দেশের নজর এখন ট্রাইব্যুনালের দিকে। নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের কি সাজা হতে পারে তা নিয়ে সাধারণ মানুষ থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত কৌতূহল। আর আসামি থেকে রাজসাক্ষী হওয়া চৌধুরী আব্দুল আল মামুনের পরিণতিও রায়ের দিনই স্পষ্ট হবে। প্রসিকিউশন নিশ্চিত করেছে, সোমবারের রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি, রয়টার্স এবং ট্রাইব্যুনালের অফিসিয়াল ফেসবুক পেজ। পাশাপাশি অন্য কয়েকটি স্থানে বড় পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। বাংলাদেশের ইতিহাসে ফাঁসির সাজা হলেও কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। তবে সে বিবেচনায় শেখ হাসিনার এমন কোনো অনুকম্পার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রসিকিউটর। জামিন প্রদানের ক্ষেত্রে নারীকে, অসুস্থকে এবং কিশোর বালক শিশুদেরকে প্রিভিলেজ দেওয়া আছে, কিন্তু রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয়নি, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। অর্থাৎ রায় প্রদানের ক্ষেত্রে আসামি নারী হোক পুরুষ হোক, তিনি তার অবস্থানে থেকে কি অপরাধ করেছেন সেই অপরাধের গ্র্যাভিটি বিবেচনা করে শাস্তি প্রদান করা হবে বা মামলা প্রমাণ না হলে খালাস প্রদান করা হবে। শেখ হাসিনা দণ্ডিত হলে ট্রাইব্যুনালের সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানিয়েছে প্রসিকিউশন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগে প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের প্রত্যাশা রাষ্ট্রপক্ষের। এক ঝলকে দেখে নেব বিচার কাজের শুরু থেকে এখনকার চিত্র। উত্থানের ঝড়ে গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 মাস পর শুরু হয় ইতিহাসের সবচেয়ে আলোচিত বিচার যাত্রা। হত্যাযজ্ঞের দায়ে হাসিনা ও তার মন্ত্রী, এমপি, উপদেষ্টা, দলের নেতারা
এবং নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের একে একে তোলা হয় আদালতের কাঠগড়ায়। আর এখন রায় ঘোষণার দ্বারপ্রান্তে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল আল মামুন। এই তিনজনের বিরুদ্ধে 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। প্রথম অভিযোগ আন্দোলন দমনে উস্কানি, প্ররোচনা, পরিকল্পনা, ষড়যন্ত্র। দ্বিতীয় অভিযোগ ড্রোন দিয়ে ছবি নিয়ে হেলিকপ্টার থেকে গুলি এবং মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার। এছাড়া বাকি 3টি অভিযোগ হচ্ছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে হত্যা, চাংখারপুলে 6 জনকে হত্যা, আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর। এবছরের 12ই মে শেষ হয় তদন্ত। প্রায় 8000 পৃষ্ঠার নথিপত্র ও আনুষ্ঠানিক অভিযোগের বিষয়ে শুনানি শেষে 10 জুলাই শেখ হাসিনা, কামাল, চৌধুরী মামুনের বিচার শুরুর আদেশ দেন বিশেষ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পর শুরু হয় সাক্ষ্য গ্রহণ পর্ব। 28 কার্যদিবসে নেওয়া হয় 54 জনের সাক্ষী। তারকা সাক্ষী নাহিদ ইসলাম, মাহমুদুর রহমান জবানবন্দিতে আন্দোলন, শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন। তাদের জেরা করেন শেখ হাসিনা ও কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। 7 কার্যদিবস ধরে চলে উভয় পক্ষের যুক্তিতর্ক পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন, যা শেষ হয় 23 অক্টোবর। প্রসিকিউশনের প্রত্যাশা স্পষ্ট, হাসিনা কামালের মৃত্যুদণ্ড হবে। বিপরীতে স্টেট ডিফেন্স দাবি করে সম্পূর্ণ খালাস। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের যেন সর্বোচ্চ সাজা দেওয়া হয়। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামি দায় খালাস পাবে। এই মামলার সবচেয়ে নাটকীয় চরিত্র সাবেক আইজিপি মামুন। কেননা আসামি থেকে রাজসাক্ষী হন তিনি। আদালতে তিনি স্বীকার করেছেন নিজের দায়। হত্যাযজ্ঞের জন্য শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালকে সম্পূর্ণ দায়ী করেছেন তিনি। তার জবানবন্দিতে সন্তুষ্ট প্রসিকিউশনও অপেক্ষায় ট্রাইব্যুনালের সিদ্ধান্তের। প্রসিকিউশনের ভাষায় এই হত্যাযজ্ঞের বিচার না হলে জুলাইয়ের শহীদ আহতদের সঙ্গে অবিচার করা হবে। জাতি পরিণত হবে ভীরু কাপুরুষে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার ফাঁসির দাবিতে হাইকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে জড়ো হন দলটির আইনজীবীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে দিয়ে আবার সমিতি ভবনের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় তারা শেখ হাসিনার ফাঁসির দাবি জানান। সোমবার জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায়কে ঘিরে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালাচ্ছে দুর্বৃত্তরা। বাসে আগুন, ককটেল নিক্ষেপ, সড়ক অবরোধ, গ্রামীণ ব্যাংকে হাতবোমা হামলার ঘটনা ঘটেছে। নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। সিসিটিভি ফুটেজে দেখা যায় শনিবার মধ্যরাতে 5 যুবক 2টি মোটরসাইকেলে এসে একটি অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। গাড়িটি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়ানো ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ময়মনসিংহে দুর্বৃত্তদের আগুনে পড়ল একটি কাভার্ড ভ্যান। নগরীর আকুয়া বাইপাস এলাকায় শনিবার রাতে চালক কাভার্ড ভ্যানটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি চলে যায়। পরে নাশকতাকারীরা আগুন ধরিয়ে দিলে সেটি পুড়ে যায়। শনিবার রাতে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় বিশ্বাস গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে থাকা ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় বাসের ভেতরে ঘুমাচ্ছিলেন চালক। হঠাৎ আগুনের তাপে তার ঘুম ভেঙে যায়। এরপর দ্রুত বাস থেকে নেমে আসেন তিনি। ফেনী শহরের মুক্তবাজারে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এরপর সে ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ভিডিওতে দেখা যায় দুর্বৃত্তরা মুখে মাস্ক লাগিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আমরা দেখছি যে দুর্বৃত্তকারীরা কারা এটা ফাইন্ড আউট করছি আমরা, কারণ এখানে অনেকগুলো ইস্যু থাকতে পারে। সেই ইস্যুগুলো আমরা সমস্ত ইস্যুগুলো দেখছি, যাচাই করছি। আমরা ওসিরে তাদেরকে শনাক্ত করে ধরে ফেলবো আশা করছি। গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা, তবে প্রতিষ্ঠানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বগুড়ার শেরপুরেও গ্রামীণ ব্যাংকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
রোববার সকালে ঢাকা বরিশাল মহাসড়কে মাদারীপুরের গোপালপুরে গাছের গুঁড়ি ফেলে ও গাড়ির টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেয় নাশকতাকারীরা। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে মহাসড়ক থেকে গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। আওয়ামী লীগের ডাকা যে শাটডাউন কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে এই আওয়ামী লীগের লোকজন এই রাস্তাটা ব্লক করেছে। কুমিল্লায় টমছম ব্রিজ ও বাদুরতলা এলাকায় ব্যানার, লাঠি, গ্যাস লাইট ও মিছিলের সরঞ্জাম সহ 29 জনকে আটক করা হয়। এছাড়া জেলার বিভিন্ন জায়গা থেকে আরও 15 জনকে আটক করা হয়। নাশকতার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের। ব্যানার দিয়ে তারা মিছিল করে যে কোনো নাশকতা পরিকল্পনা করতেছিল। এই সময় আমরা সেখানে ট্র্যাপ দিয়ে তাদেরকে ধাওয়া করে সঙ্গে সঙ্গে সেখানে গ্রেপ্তার করে তাদের মোটামুটি 29 জন গ্রেপ্তার করেছি আমরা। তারা বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিল বা মিছিল করার চেষ্টা করেছিল, আমরা প্রতিহত করে আমরা তাদের গ্রেপ্তার করে নিয়েছি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় সোমবার। রায়কে ঘিরে দুষ্কৃতিকারীদের নাশকতা ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। এদিকে শেখ হাসিনার মামলার রায় ঘোষণার আগের দিনের রাজধানীতে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। রাতে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও যান চলাচল, অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি। এদিকে 24 ঘন্টায় নাশকতা সহ বিভিন্ন অভিযোগে 2 শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে সোমবার। এর পরিপ্রেক্ষিতে অনলাইনে নিজেদের কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। শনিবার রাতে হাজারীবাগে একটি বাসে আগুন আর বিমানবন্দর রেলওয়ে স্টেশনেও একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রোববার সকালে মগবাজারের ইস্কাটনে আরেকটি ককটেল ছোড়া হয়, এতে আহত হন একজন। আমরা এখানে আসছি পুরো ধোঁয়ায় অন্ধকার, মানুষজন এখানে ভিড় হয়ে গেছে। ককটেলের এখানে কিছু আলামত ছিল, ওই যে কিছু কাটা ছিল, এইগুলা ছিল। এদিকে রাজধানীতে স্বাভাবিক রয়েছে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ যানবাহন চলাচল। অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানও চলে স্বাভাবিক নিয়মে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছেন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 24 ঘন্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 10 নেতাকর্মী সহ বিভিন্ন অপরাধে জড়িত 200-র বেশি মানুষকে আটক করা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা তৈরি করতে আমরা সব রকমের বিষয় মাথায় রেখে এগুলো করেছি এবং জনগণের অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সহিংসতাকারীদের বিরুদ্ধে আমাদের 0 টলারেন্স। যদি কেউ এরকম সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করে থাকে তবে তা আমরা আইনানুগভাবে দমন করব। এর বাইরেও যে কোনো নাশকতা এবং অপরাধ মোকাবেলায় নাগরিকদেরও সোচ্চার ভূমিকা রাখার আহ্বান পুলিশের। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর সর্বশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ফার্মগেট এলাকায় আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছি তার কাছে। তুষার, আমরা সকাল থেকেই কিন্তু শহরের বিভিন্ন জায়গায় কিন্তু ঘুরেছি এবং তেমনভাবে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা তেমন কোনো পরিস্থিতি কিন্তু খুব একটা চোখে পড়েনি। এবং এখানে আমি এই মুহূর্তে যে ফার্মগেটে অবস্থান করছি সেখানেও কিন্তু শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে এখানকার যে আশপাশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শেষ হয়েছে, তারা কিন্তু চলাচল করছেন এবং দুপুরবেলা হিসেবে যান চলাচল কিন্তু কিছুটা কম মনে হচ্ছে। তবে স্বাভাবিক দিনের মতো যেই যান চলাচল সেই যান চলাচল কিন্তু আমাদের চোখে পড়ছে, আমরা কিন্তু তেমনটাই দেখছি। এর বাইরেও কিন্তু আমরা যদিও একেবারেই যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেটা কিন্তু বলা যাবে না, কারণ সকালে ইস্কাটনে আমরা কিন্তু একটি ঘটনা আমরা দেখেছি যেখানে আসলে আমরা ইস্কাটনে কিন্তু আমরা দেখেছি যে এই ফ্লাইওভারের উপর থেকে, মগবাজার যে ফ্লাইওভার রয়েছে সেই ফ্লাইওভারের উপর থেকে কিন্তু একটি ককটেল আসলে নিক্ষেপ করা হয়। সেটি একজনের গায়ে পড়ে এবং তিনি পায়ে এবং হাতে ব্যথা পেয়েছেন। এবং যদিও সেইটার সিসিটিভি ফুটেজ বা কী অবস্থা সেটা নিয়ে কিন্তু পুলিশ এখনও আমাদেরকে তেমন কোনো তথ্য দেয়নি। তবে আজকে গেল 24 ঘন্টায়
যেমনটা বলা হচ্ছিল যে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত যারা রয়েছেন তাদেরকে, এবং আগামীকালকের যেই রায় ঘোষণাকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা কিন্তু রেখেছেন। আমরা সেনাবাহিনী, বিজিবি টহল কিন্তু আমরা দেখেছি বিভিন্ন সময়ে, এবং সেই টহল কার্যক্রম আমরা দেখেছি। এপিবিএনের সদস্য এবং পুলিশের বাড়তি ফোর্স কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটা জায়গায়। তবে এখনও পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলোতেই কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা খুব একটা সেগুলো আমাদের কিন্তু চোখে পড়েনি। তবে বেলা যত বাড়বে, আমরা যেমনটা জানতে পেরেছি যে সন্ধ্যার পরেই যেহেতু এই ধরনের ঘটনাগুলো বেশি ঘটছে, সেটি মাথায় রেখে সন্ধ্যার পরে নিরাপত্তা ব্যবস্থা আরও বেশি জোরদার করা হবে, এমন তথ্য কিন্তু আমাদের কাছে এসছে। তো এই ছিল এখনও পর্যন্ত শহরের নিরাপত্তা ব্যবস্থার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফার্মগেট এলাকায়। শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাশকতা রুখতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, দেশ বর্তমানে জটিল সংকটে পড়েছে। একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নানা দাবিতে আন্দোলন কর্মসূচিতে অনিশ্চয়তা বাড়ছে ঘোষিত সময়ের ভোট নিয়ে। এসবের মধ্যেই বাড়ছে রাজনৈতিক দলের মতানৈক্য। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বর্তমানে দেশ জটিল সংকটে পড়েছে। একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বা বন্ধ বিলম্বিত করতে চায়। এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তারা থেকে নির্বাচিত সরকার। গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, গণহত্যার রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পায়তারা চলছে। অরাজকতার রুখে দিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। আগামীকাল ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার বিরুদ্ধে যেটা ট্রায়াল হয়েছে তার রায় বেরোবে এবং একটা মহল এটা নিয়ে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায়তারা করছে। আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে যে আমরা গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা করব। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। প্রশাসনের পছন্দ মতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। এতে একটি দলকে খুশি করা হচ্ছে বলে অভিযোগ জামায়াতের। সমমনা ৮ দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হয়েছে। ৫ দাবিতে অব্যাহত থাকবে ৮ দলের আন্দোলন। এই গণভোটের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসে সমমনা ৮ দল। রাজধানীর মগবাজারে দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ৮ দলের নেতাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা পুরোপুরি পূরণ হয়নি। তাই ৫ দফা দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে সমমনা ৮ দল। আমাদের ৮ দলের যে আন্দোলন ছিল, জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার আংশিক পূর্ণ হয়েছে। পূর্ণভাবে জনগণের সে আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি এবং সংস্কার প্রস্তাবনাকে আইনি বৈধতা দেওয়ার জন্য জাতীয় নির্বাচনের আগেই গণভোট তারিখ ঘোষণা করার প্রয়োজন ছিল। সেটা না করার কারণে দেশবাসীর মধ্যে একটা সংশয় তৈরি হয়েছে। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচনের যে সংকটে পড়বে, এই সংশয়টা সরকারকেই দূর করতে হবে। কিভাবে দূর করতে হবে সেটা সরকারের উপরই বর্তায়। প্রশাসনে পছন্দমতো রদবদল শুরু হয়েছে, যা লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে মনে করে জামায়াত। একটি দলকে খুশি করার জন্য এই কাজগুলো হচ্ছে বলে মন্তব্য করেন মিয়া গোলাম পরোয়ার। প্রশাসনে যেভাবে রদবদল চলছে, পছন্দমতো ডিসি, ইউনো, পুলিশ কর্মকর্তাদের
যখন তখন এই এক সপ্তাহের মধ্যে নানান জায়গায় রদবদল শুরু হয়েছে। এটা লেভেল প্লেইং ফিল্ড, মাঠে নির্বাচনে সব দলের সমান অধিকার, এই সমতা রক্ষার যে দাবি আমাদের 5 দফার অন্যতম দাবি, সেটা ভঙ্গ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য কোনো গোপন সলা পরামর্শে হয়তো এই কাজটা চলছে। গণভোটে সংস্কার প্রস্তাবে জনগণকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে 8 দলের বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে কাজ করছে কমিশন। গ্রহণযোগ্য ও স্বচ্ছ ভোট আয়োজনে সবার সহযোগিতা চাইলেন প্রধান নির্বাচন কমিশনার। ইসির দ্বিতীয় দিনের সংলাপে জোটে দলীয় প্রতীক, পেশি শক্তি ও প্রভাবমুক্ত ভোটের পরামর্শ দিয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। জোর দাবি ওঠে ফ্যাসিবাদে সম্পৃক্তদের ভোটের বাইরে রাখার। রোববার সংলাপের দ্বিতীয় দিন সকাল ও বিকালে 2 পর্বে 12টি দলকে ডাকে নির্বাচন কমিশন। সকালে অংশ নেয় গণফোরাম, গণফ্রন্ট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি ও বাংলাদেশ জাতীয় পার্টি। নির্ধারিত আসনে বসতে গিয়েই বাগড়া বাঁধে ইসলামী ঐক্যজোট দলের 2 দাবিদার নিয়ে। পরে কমিশনের আমন্ত্রণপত্র দেখে অন্য গ্রুপকে বের করে দেন ইসি সচিব। পরে কমিশনের কাছে দুঃখ প্রকাশ করে কথা বলেন দলটির মহাসচিব। সব আসনে না ভোটের বিধান যুক্ত করা, জোটে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান বাদ দেওয়া সহ তুলে ধরেন দাবি দেওয়া। একই মতামত দেন বেশিরভাগ দলের প্রতিনিধিরা। সংলাপের মাধ্যমে বাংলাদেশ একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের অনুষ্ঠানের পথ সুগম হবে। অনেক সংলাপে আমরা আশ্বস্ত হয়েছি যে একটি সুস্থ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নিরপেক্ষতা প্রত্যাশা করেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সরব উপস্থিতি এবং নিরপেক্ষতা সেটা যেন শক্তভাবে আপনারা ধরে রাখেন এবং সেটা জনগণের কাছে দৃশ্যমান হয়। পরে পেশি শক্তির অপব্যবহার, অপপ্রচারকারী এবং নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা দায়িত্ব অবহেলা করলে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দেন কমিশনাররা। আমাদেরকে কিভাবে আপনারা সহযোগিতা করবেন সেটা আমরা নির্বাচন আচরণ বিধিমালায় উল্লেখ করেছি। সেইভাবে যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমাদের এই নির্বাচন কমিশন সফল হবে। ঘোষণাপত্রে সবাইকে ঘোষণা দিতে হচ্ছে যে যার যার ভোটের গোপনীয়তা সে রক্ষা করবে। এর আগে সূচনা বক্তব্যে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিএসি। সুষ্ঠু নির্বাচন দেওয়ার একটা জাতীয় বিষয়, জাতি হিসাবে আমরা একসাথে কাজ করে ইনশাল্লাহ কামিয়াব হব। বিকেলে কৃষক, শ্রমিক জনতা লীগ, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 6টি দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। কাউসার চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। শিক্ষার্থী পরিবহন শ্রমিকদের সংঘর্ষে বরিশালের নথুলাবাদ থেকে বন্ধ বাস, ভোগান্তিতে যাত্রীরা। 200 বাস ভাঙচুর, কাউন্টার লুটের অভিযোগ মালিক সমিতির। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া আব্দুলের মরদেহ কবর থেকে তুলে তার পরিবারকে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। একই সঙ্গে শহীদের তালিকায় তার নাম ওঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ 2 জন সাক্ষ্য দেন। এদিন রাজধানীর কল্যাণপুরে জাহাজ বাড়িতে জঙ্গি বিরোধী অভিযানের নামে 9 জনকে গুলি করে হত্যার ঘটনায় 22 জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় দিয়েছেন ট্রাইব্যুনাল 1। জুলাই মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এদিন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ট্রাইব্যুনালে আনা হয়। তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনও 22 জানুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গণকবরের জুলাই শহীদদের পরিচয় শনাক্তে 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ দল দেশে আসবে। তাদের পরিচয় শনাক্তে প্রক্রিয়া শুরু হবে 7 ডিসেম্বর সকালে রায়েরবাজার কবরস্থানে। জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে এ কথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। জানান দেশি বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে জুলাই শহীদদের পরিচয় শনাক্ত করতে রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করা হবে। 5 ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে 7 ডিসেম্বর থেকেই এই
গণকবরে যারা আছেন, যে শহীদরা আছেন, তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে সিআইডি মূলত এটা বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে। এখানেই অস্থায়ী মর্গ স্থাপন করে, এখানেই টেন্ট স্থাপন করে এই কাজ শুরু হবে। জাতীয় এবং আন্তর্জাতিক ফরেনসিক এক্সপার্টদের মাধ্যমে ফরেনসিক করার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের সকল শহীদদের আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং তারা আমাদের শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হবে। সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় বাড়তি সতর্কতা অবলম্বন করছে তৈরি পোশাক সহ রফতানিমুখী শিল্প। উদ্বেগ বাড়ছে বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলোরও। তবে উৎপাদন ও রফতানিতে এখনও তেমন প্রভাব পড়েনি বলে দাবি মালিকপক্ষের। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘিরে কয়েকদিন ধরেই বাড়তি নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তবুও নিরাপত্তা শঙ্কায় ভুগছেন শিল্প মালিকরা। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নেগেটিভ থাকবে, আরও নেগেটিভ হবে। প্রথম কারণ হচ্ছে যে এখনও একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার এখনও আসেনি, এটা একটা কারণ। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে যে আমাদের গ্যাস বিদ্যুতের যে সংকট, এটা কিন্তু এখনও কাটেনি। এই ধরনের একটা পরিস্থিতিতে কিছুটা যখন শঙ্কা কারণ হয়ে দাঁড়ায়, তখন কিন্তু বিনিয়োগকারী বলেন বা আমাদের বায়াররা বলেন, তারা কিন্তু ভিজিটে আসতে চায় না। এদিকে বাংলাদেশ থেকে পোশাক ও অন্যান্য পণ্য ক্রয় করে এমন কয়েকটি ইউরোপীয় ক্রেতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, নিরাপত্তা বিবেচনায় কারখানা পরিদর্শনের পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন তারা। বাংলাদেশের সাম্প্রতিক সরকার পরিবর্তনের পর এখনও নির্বাচিত কোনো সরকার গঠিত হয়নি। এ কারণে নতুন বিনিয়োগ বা কারখানা সম্প্রসারণের বিষয়ে আমরা আপাতত অপেক্ষা করছি। বর্তমানে পণ্য পরিবহন ও কারখানা পরিদর্শনে বাড়তি সতর্কতা অবলম্বন করছি। প্রতিদিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দিনের কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নিতে হচ্ছে। রাজনৈতিক সংকটের কারণে টানা 3 মাস ধরে কমছে দেশের সার্বিক পণ্য রপ্তানি। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে তৈরি পোশাক সহ রপ্তানি সংশ্লিষ্ট খাতগুলো উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে রয়েছে। তবে মালিক পক্ষ মনে করছে, প্রশাসনের কঠোর নজরদারি থাকলে রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশে তৈরি পোশাকের রফতানি বেড়েছে 13% বেশি। ইউরোস্ট্যাটের পরিসংখ্যানে এমন তথ্য মিললেও বিজিএমইএর দাবি, রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে 2.06%। ইয়ানুর সিফাতের রিপোর্ট। চাহিদা বাড়ার পাশাপাশি পোশাকের দাম প্রতিযোগিতামূলক থাকায় চলতি বছরের প্রথম 9 মাস অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর সময়ে বিভিন্ন দেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাক আমদানি 7.14% বেড়েছে। এ সময় ইউরোপের বাজারটিতে বাংলাদেশি পোশাকের রফতানি 13.17% বেড়ে দাঁড়িয়েছে 15.26 বিলিয়ন ইউরোতে, যা 2024 সালের একই সময়ে ছিল 13.49 বিলিয়ন ইউরো। যুদ্ধ, মার্কেট স্থগিত হইয়া অনেক অর্ডার ডেফার্ড হয়ে গেল। দ্বিতীয়ত হলো যে অনেকবার ক্যান্সেল করে ফেলছে, এটা দেখে আমি পরে কি করা যায় এইটা। আর যেহেতু আমরা ডে নাইট করে জুলাই অগাস্টের কাজ আমরা করে আগে দিয়ে দিয়েছি, তো জুলাই সমস্যা অনেক ফ্যাক্টরি কিন্তু বন্ধ, খালি আমি জানি এগুলি বন্ধ হচ্ছে। তবে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএম-এর হিসাব, এ সময় রফতানির পরিমাণ বাড়লেও পোশাকের দাম বছর ব্যবধানে কমেছে 2.06%। তুলনামূলক কিছুটা সুবিধাজনক আছি, যেটা আগামী মাসগুলোতে এটার একটা প্রতিফলন হয়তো দেখা যাবে, বিশেষ করে চীন বা ভারতের তুলনায়। এবং সেই কারণে হয়তো আমাদের মূল রপ্তানি পণ্যগুলো আরও কিছুটা আগামী মাসগুলোতে সুবিধা পেতে পারে। তবে একই সাথে এটাও মনে রাখা দরকার, ইউএস ট্যারিফের জন্য মার্কিন বাজারে পণ্যের উচ্চ মূল্যের কারণে কিন্তু ভোক্তার চাহিদা কমে গেছে। ইউরোপের বাজারে শীর্ষ পোশাক রফতানিকারক হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন। ইউর বাজারে সেপ্টেম্বর পর্যন্ত দেশটির তৈরি পোশাক রফতানি 9.86% বেড়ে ঠেকেছে 19.77 বিলিয়ন ইউরোতে। বাংলাদেশের পর অবস্থান করছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়া। তবে তৃতীয় স্থানে থাকা তুরস্কের তৈরি পোশাক রফতানি প্রায় 10% পড়ে গেছে। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। বিকল্প না পেয়ে বাধ্য হয়ে 5 ব্যাংককে একীকরণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সুশাসন নিশ্চিত হলে এই প্রক্রিয়া অর্থনীতির জন্য কল্যাণ বয়ে আনবে। আগামীতে ব্যাংকিং খাতকে সমৃদ্ধশালী ও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই বলেও মনে করেন গভর্নর। এদিকে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, দেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে, কমে এসেছে মূল্যস্ফীতি।
আওয়ামী লীগ আমলে লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যাংক খাত পুনরুদ্ধারে ইসলামী, এক্সিম, ইউনিয়ন, আল আরফা সহ প্রায় 14টি দুর্বল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন করে গঠন করে বাংলাদেশ ব্যাংক। তবুও বেশ কিছু ব্যাংকের দুর্বলতা দূর করা সম্ভব হয়নি, ফলে বাধ্য হয়েই একীকরণের পথে হেঁটেছে কেন্দ্রীয় ব্যাংক। রাজধানীতে বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিটে গভর্নর বলেন, ব্যাংকিং খাত সমৃদ্ধশালী ও গতিশীল করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার বিকল্প নেই। Under liquidation, the plundering was to such an extent that it was not 50%, it was 97%, 98%. So we had to do the unpleasant, but what we believe the right thing to do. বিগত সরকারের আমলে ব্যাংক লোপাটের কারণে পুরো খাতই দুর্দশার মধ্য দিয়ে গেছে। এজন্য পুরো ব্যাংকিং কাঠামোয় শক্তিশালী পরিচালনা পর্ষদ ও সুশাসন ফেরানোর উপর জোর দেন গভর্নর। We have to keep those in mind, and the best way to deliver on those in good governance, good accounting, good reporting, and on our part as a regulator, I would say we need to good regulatory system in place. এদিকে রাজধানীতে আরেক অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে, কমে এসেছে সার্বিক মূল্যস্ফীতিও। কিন্তু ইকোনমি তো মোটামুটি একেবারে ধ্বংস হয়ে যায়নি, ধ্বংসটা আরো বেটার হয়েছে। আমরা যেটা কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি, আমরা যদি না নিতাম দায়িত্ব, ক্ষমতা তো নেই দায়িত্ব না নিলে কিন্তু দেশটা কি অবস্থায় যেত আপনারা সহজে অনুমান করতে পারবেন না। আমরা চেষ্টা করছি, ডেফিনেটলি একদম পারফেক্ট কিছু করতে পারিনি, আমরা চেষ্টা করছি এটাকে এই যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন, নেক্সট গভর্নমেন্ট এটা এসে করবে। দেশের রিজার্ভ, রেমিটেন্স, রফতানি বেড়েছে এবং এই অগ্রগতির স্বীকৃতি IMF দিয়েছে বলেও দাবি উপদেষ্টার। রিজার্ভ বেড়েছে, ইভেন এক্সপোর্টও বাড়ছে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং এর অনুসন্ধান ও তদন্তে গত এক বছরে ৭,০৪৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের তথ্য পেয়েছে সিআইডি, যার মধ্যে প্রায় ১,২৯৬ কোটি টাকা সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে ১৩১ কোটি টাকা। রংধনু, বিএসবি গ্লোবাল, ইউনিক সহ ১৬টি প্রতিষ্ঠান ও সালমান এফ রহমান, গোলাম দস্তগীর গাজী এবং সাইফুজ্জামান চৌধুরী সহ ২১ জন প্রভাবশালীকে অভিযুক্ত করা হয়েছে অবৈধভাবে সম্পদ অর্জন ও পাচারের মামলায়। টিআইবি বলছে, অর্থ উদ্ধারের পাশাপাশি জোর দিতে হবে পাচার প্রতিরোধেও। মাসুদুর রহমানের রিপোর্ট। সহজেই বিদেশে উচ্চশিক্ষা এমন প্রলোভন দেখিয়ে ১৯৯৩ সালে যাত্রা শুরু করে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কস। বিদেশে পাঠানোর নাম করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগ ছিল বিএসবির নিয়মিত ঘটনা। গণ অভ্যুত্থানের পর পাওনা টাকার দাবিতে রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সেই বিক্ষোভের পর থেকে লাপাত্তা পুরো প্রতিষ্ঠান। বারিধারার নিজ বাসা থেকে রাতারাতি পরিবার নিয়ে উধাও হয়ে যান প্রতিষ্ঠানের মালিক খায়রুল বাশার। এখানে সব ক্লোজ, পাশেরটা একটা আছে, ওটাও ক্লোজ। চলে গেছে তো গেছে, মাল জিত লয়ে তারা আর আসে নাই। পরে অনুসন্ধানে নেমে সিআইডি জানতে পারে ১৪১ জন শিক্ষার্থীর প্রায় ১৩ কোটি টাকা আত্মসাৎ করেছে বিএসবি। মামলা করা হয় মালিক খায়রুল বাশার, তার স্ত্রী, সন্তান সহ অজ্ঞাত ৫ জনের নামে। থলের বেড়াল বেরিয়ে আসে সিআইডি তদন্তে। কেউ ৩০ লাখ, ৪০ লাখ, ৫০ লাখ টাকাও দিছে। এই টাকাগুলো মানুষের কত কষ্টের টাকা, অনেকের ডকুমেন্টসই। বারিধারার ৩টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দেন আদালত। বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের কর্ণধার খায়রুল বাশার। আর সেই টাকায় ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় গড়ে তুলেছেন বিপুল ধন সম্পদ। তারই একটি এই প্লট। ১২২% এই প্লট সম্প্রতি ক্রোক করেছে আদালত। বিএসবির পাশাপাশি রংধনু গ্রুপের বিরুদ্ধেও তদন্তে নামে সিআইডি। এক জমি ২ দফায় ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে রংধনু গ্রুপ। গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার সহযোগীরা রংধনু বিল্ডার্স নামের প্রতিষ্ঠানের মাধ্যমে পূর্বাচলে পুলিশ অফিসার্স বহুমুখী সমবায় সমিতির কাছে ৭.৫ একর জমি বিক্রি করে। সেই একই জমি জালিয়াতির মাধ্যমে বসুন্ধরা গ্রুপের কাছেও বিক্রি করে হাতিয়ে নেয় ৫৭ কোটি টাকা। এখানেই শেষ নয়, এসব জমি আবার ৩টি ব্যাংকে দেখিয়ে মোট ৮৭০ কোটি টাকা ঋণ নেয় তারা। সবশেষ বেশিরভাগ টাকায় পাচার করে বিদেশে। পরে মামলা হয় রংধনু গ্রুপের বিরুদ্ধে। মামলার পর আদালতের মাধ্যমে ক্রোক করা হয় রাজধানীর বনানীর হোটেল ইউনিক রিজেন্সি, যমুনা ফিউচার পার্কের ১ লাখ বর্গফুটের বাণিজ্যিক স্পেস। রংধনু গ্রুপের রফিকুল ইসলামের ১৩ ব্যাংক হিসাবের ১৭ কোটি টাকা ফ্রিজ করা হয়।
প্রতিষ্ঠানের বাইরেও বিগত সরকারের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও সাইফুজ্জামান চৌধুরী, সাবেক এমপি বাহার ও তার মেয়ে তাহসিন বাহার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, সাবেক মন্ত্রী মুস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল, সাবেক মন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন তৌফিকা করিম সহ 21 জনের বিরুদ্ধেও তদন্ত করছে সিআইডি, যাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও পাচারের প্রমাণ পেয়েছে সংস্থাটি। তদন্তের মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে যদি একটা ভালো ইম্প্যাক্ট রাখতে পারে আমরা সিআইডির কাজ দ্বারা, ওইটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। সিআইডি বলছে গত 1 বছরের অনুসন্ধানে বিএসবি, রংধনু, ইউনিক গ্রুপ, অরবিটালস, ক্যাথারিক্স ইন্টারন্যাশনাল, অ্যাপোলো, কাঁচপুর, অটামলুপ অ্যাপারেলস, আহমেদিয়া মাল্টিপারপাস সহ 16টি প্রতিষ্ঠানের মাধ্যমে 7,044 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জিত হয়েছে। এসবের মধ্যে 1,296 কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করেছে সংস্থাটি। একই সঙ্গে বিভিন্ন হিসাবে ফ্রিজ করা হয়েছে 131 কোটি টাকা। মানি লন্ডারিং এর মতো একটা ঘোরিত অপরাধ করে ক্ষতি সাধন করতেছে, তাদের প্রত্যেককে আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসার জন্য বদ্ধপরিকর। টিআইবি বলছে বিদেশে পাচার হওয়া মাত্র 1% অর্থ দেশে ফেরত আনা সম্ভব হয়। সংস্থাটির পরামর্শ, অবৈধ সম্পদ ও পাচারের তথ্য খুঁজে বের করার পাশাপাশি পাচার প্রতিরোধেও জোর দিতে হবে মানি লন্ডারিং মামলা তদন্তকারী সংস্থাগুলোকে। শুধুমাত্র যে কূটনৈতিক পারস্পরিক আইনি সহায়তা, টেকনিক্যাল সাপোর্ট সবই অপরিহার্য। এই কারণে আমি মনে করি যে ফেরত আনাটার চেষ্টাটা অব্যাহত রাখতে হবে, কিন্তু প্রতিরোধটা ইম্পর্টেন্ট। দেশে বিদেশে খোঁজ মেলা সম্পদগুলো দ্রুত বাজেয়াপ্ত করতে জোরালো ভূমিকা রাখতে হবে সব পক্ষকে, এমন মত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবির। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। জলবায়ু ক্ষতিপূরণের অর্থ দয়া নয়, ক্ষতিগ্রস্তদের অধিকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ফলাফল নিয়ে শঙ্কা। ব্রাজিলে COP30 সম্মেলনের বাইরে আদিবাসীদের বিক্ষোভ। শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর সকাল থেকে বরিশালের নথুল্লাবাদ টার্মিনাল থেকে বন্ধ বাস চলাচল। ছেড়ে যায়নি অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থী ও বাস শ্রমিকদের দ্বন্দ্বের জেরে অচল হয়ে পড়েছে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল। ভাঙচুর হওয়া বাস পড়ে রয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় বাস টার্মিনালে সংঘর্ষের পর রোববার সকাল থেকে কাউন্টারগুলোর সামনে যাত্রীর ভিড় থাকলেও ছেড়ে যায়নি কোনো বাস। অভ্যন্তরীণ রুটেও বাস চলাচল বন্ধ থাকায় থ্রি হুইলারেই গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ। আমি ঢাকা যেতে চাচ্ছিলাম, এখানে এসে তো দেখতেছি বাস চলতেছে না, অনেক ভাঙচুর। সংঘর্ষের সময় 200-র মতো বাস ভাঙচুর, কাউন্টার লুটপাট, 2টি বাসে আগুন, প্রায় 3 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিক সমিতি ও শ্রমিক নেতাদের। ন্যাক্কারজনক, এটা কোনোদিনও ঘটে না যেটা কালকে করছে। কাউন্টার লুটপাট, টাকা পয়সাও নিয়ে গেছে, ঠিক আছে, সমস্ত কিছু শেষ করে দিয়েছে। এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএম কলেজের 8 শিক্ষার্থী। শ্রমিকদের হামলায় গুরুতর আহত হন তারা। শ্রমিকরা ইট মারা শুরু করছে, তো আমরা দৌড় দিচ্ছি, আমরা একটা পায়ের উপর পড়ছি। এর আগে শনিবার সন্ধ্যায় বরিশালের অভ্যন্তরীণ রুটে চলা সেবা পরিবহন নামের বাসে হাফ ভাড়া দেয়া নিয়ে চালক স্টাফদের হাতে হামলার শিকার হন বিএম কলেজের এক শিক্ষার্থী। সমঝোতার জন্য সহপাঠীরা আসলে তাদেরও মারধরের অভিযোগ শিক্ষার্থীদের। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সময় বদলাচ্ছে, প্রযুক্তি, অর্থনীতি, জীবনযাত্রার সবকিছু এগিয়ে যাচ্ছে দ্রুত, কিন্তু কোথায় যেন হারিয়ে যাচ্ছে ধৈর্য, সহানুভূতি, সহনশীলতার মতো কোমলতা। ছোটখাটো তর্ক থেকে বড় বড় দ্বন্দ্ব, সবখানেই দেখা যাচ্ছে অস্থিরতা, অসহিষ্ণুতা। আন্তর্জাতিক সহনশীলতা দিবসে SM সালাউদ্দিন ও অনুপ দত্তর ছবিতে উম্মে হানির রিপোর্ট। শহর যেন গতি দিয়ে গড়া এক অবিরাম দৌড়। এখানে ভোর মানেই ক্লান্ত এক শুরু। প্রত্যেক মানুষ যেন ছুটে চলা এক একটি নগর বিষাদ। তাই তো নগর জীবনে ভুল মানেই রাগ, একটু দেরি মানেই অপমানের শিকার হওয়ার ঝুঁকি। একটা শব্দেই পাল্টে যায় সম্পর্ক, কিংবা নীরবতার সুতোয় টান পড়ে বন্ধুত্বে। চারিদিকে অস্থিরতা আর আক্রোশের ছড়াছড়ি। কেউ কি থেমে দেখে পাশের মানুষটা কেমন আছে? ব্যক্তিগত যে চাপ, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য মানুষের যে পরিমাণ সংগ্রাম করতে হয় এখন, তাতে করে অন্যের খোঁজ তেমন একটা রাখা অনেকের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আমরা এত বেশি রোবোটিক লাইফ লিড করতেছি যে আশেপাশে কি হয়ে যাচ্ছে সেটা আমরা আসলে খেয়াল করতেছি না।
বোঝাপড়া তো দূরের কথা, কেবল প্রতিক্রিয়া জানাতে চায় মানুষ। দিনে দিনে হারিয়ে যাচ্ছে অনুভবের শক্তি। আমি যেটা জানি না সেটা ও জানবে না, আমি যেটুকু জানি সেটাই আমি সর্বোচ্চটুকু জেনে ফেলেছি। তো ও আমাকে যেটা বলছে সেটা হয়তো বা নিজের অজ্ঞতা থেকে বলছে। ওর ধৈর্য নাই, যে যেমতে পারতেছে সেমতেই গাড়ি ঘোড়া নিয়ে চলে যেতেছে। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঝড়, রাজনৈতিক ধর্মীয় বিষয়ে উত্তেজিত প্রতিক্রিয়া, এ যেন অসহিষ্ণু সমাজের প্রতিচ্ছবি। এখন যেভাবে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, সেই অস্থিরতার পিছনে প্রধান কারণ একটাই, যে আমি যা বুঝতেছি এটাই রাইট। জলবায়ু পরিবর্তন মানুষের মানসিকতাকে মারাত্মক এফেক্ট করে। যে সকল অঞ্চলগুলো উষ্ণ এলাকা, সেখানে কিন্তু দেখবেন যুদ্ধ বিগ্রহ বেশি। কেউ ধীরে চললে পিছিয়ে পড়ে, সহনশীল হলে দুর্বল ভাবে। কিন্তু কে জানে, হয়তো ধীরে চলা মানুষটাই এখনো মানুষ আছে। একসময় রাগ মানে ছিল ক্ষণিকের অভিমান, এখন রাগ মানেই সম্পর্কের সমাধি। এখন একটি শব্দে যুদ্ধ হয়, একটি শব্দে ভেঙে যায় বন্ধুত্বের সম্পর্ক। মানুষ এখন ধৈর্যের শক্তি হারিয়ে ফেলেছে। সমাজ বিশ্লেষকরাও বলছেন, মানুষ এখন নিজের মতামতকেই চূড়ান্ত সত্য মনে করে। ফলে সংঘাত বাড়ছে, মানুষ হারিয়ে ফেলছে সহনশীলতা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। আজ পহেলা অগ্রহায়ণ, বরেন্দ্র এলাকায় উৎসবের আমেজ। কৃষি নির্ভর জনপদে নতুন ধানের ঘ্রাণ আর নবান্নের আনন্দ একাকার। নতুন চালের পিঠা, পায়েস, ঘরে অতিথি বরণ আর সামাজিক সংগঠনের রঙিন আয়োজন, সব মিলিয়ে অগ্রহায়ণের প্রথম দিনটি যেন হয়ে ওঠে বরেন্দ্রর প্রাণের উৎসব। মুক্তবিন্দুর মতো স্বচ্ছ শিশির জমে আছে ঘাসের ডগায়। মাঠ থেকে ভেসে আসছে পাকা ধানের মৌ মৌ গ্রাণ। বরেন্দ্রের মাঠে এখন সোনালী ধানের সমারোহ। কৃষক কৃষানির ব্যস্ততা বেড়েছে। নতুন ধান দিয়ে ঘরে ঘরে তৈরি হবে বাহারি পিঠা, পায়েস। অগ্রহায়ণের প্রথম দিনটি প্রতিটি ঘরে যেন থাকে আলাদা আনন্দ। খেজুর গাছের রস নামানোর ভোরের দৃশ্য আর সেই রস দিয়ে তৈরি পায়েস ও পিঠা বাঙালি জীবনের চিরচেনা শিকড়ের উষ্ণতা আবারও ছড়িয়ে দেয় প্রতিটি পরিবারে। এদিকে নবান্নের প্রথম প্রহর থেকে সামাজিক সংগঠনগুলো আয়োজন করেছে বর্ণিল অনুষ্ঠান। নওগাঁ শহরের মুক্তির মোড়ে শিশু কিশোরদের নবান্নের গান আর মঞ্চে শিল্পীদের নবান্নের আগমনী আহ্বানের লোকনৃত্য আরও প্রাণবন্ত করে তোলে। পিঠাপুলির সাথেই মানে হচ্ছে কি ভাবটা পাওয়া যায় অনেক। এই খেজুরের রস, পিঠাপুলি এগুলো দিয়ে মানে অনেক ক্যাচি ফিল হয়। শীতের সময় অনেক আনন্দ হয়, আমরা অনেক মজা করি। আমরা খেজুরের রস খাই, অনেক পিঠাপুলি, নানা রকম পিঠাপুলি খাই। এটাতে আমাদের অনেক আনন্দ হয়। এদিকে বাঙালি ইতিহাস ঐতিহ্যকে বিশ্বব্যাপী তুলে ধরতে নবান্ন উৎসব পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ। ধান কাটা, পিঠা উৎসব, নাচ, গান আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এই দিনটি আমাদের জন্য আজকে অনেক ভালো লাগছে। সকাল থেকে হচ্ছে আমাদের পিঠার স্টল আছে, পিঠা নিয়ে অনেক বিভিন্ন ধরনের বাহারি কাজ করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দিনটাকে তুলে ধরা আর হচ্ছিল মানে সবাই এই দিনটাকে মনে রাখবে, এই জন্য আমরা পালন করি, আনন্দ করি, উৎসব করি। নিজের হাতে বানানো দুধপুলি, চন্দ্রপুলি, চিতই সহ প্রায় 1.5 শতাধিক পিঠা শোভা পায় উৎসবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। জলবায়ুর প্রভাব মোকাবিলায় বরাদ্দের অর্থ কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার। এই অর্থ আদায়ের দাবি উঠেছে ব্রাজিলের বিশ্ব জলবায়ু সম্মেলনে। বিশেষজ্ঞরা বলছেন, উন্নত দেশগুলোর প্যারিস চুক্তির বাস্তবায়ন কিংবা প্রতিশ্রুত ক্ষতিপূরণ না দেয়ায় এবারের সম্মেলন থেকে ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই। ব্রাজিলের বেলেমে আয়োজিত কোপ সম্মেলন থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী প্রসূনাশিস। আমাজনের প্রবেশদ্বার ব্রাজিলের বেলেমে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিন পার হলেও জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নেই কোনো আশার বাণী। বাংলাদেশ থেকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পররাষ্ট্র, অর্থ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তারা আন্তর্জাতিক এই সম্মেলনে যোগ দিয়ে জলবায়ুর প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর আর্থিক সুরক্ষায় সোচ্চার হয়েছেন। 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের অর্থ পাওয়ার বিষয়টি কোনো দয়া নয়, ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার বলে জানান উপদেষ্টা ফরিদা আক্তার। এবং আমাদের উচিত হবে যে এখন যখন আমরা ফাইন্যান্সের দাবি করব, এটা আমরা দয়া চেয়ে দাবি করছি।
অন্যদিকে বড় বড় অবকাঠামো প্রকল্পের কারণে আমাজন রেইন ফরেস্ট ও ভূমি ধ্বংস হচ্ছে দাবি করে জলবায়ু সম্মেলনের 6ষ্ঠ দিনেও মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে আদিবাসী সম্প্রদায়। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে উন্নত দেশগুলোর অনেকটা অনীহা থাকার কারণে গত কপ সম্মেলনগুলোর মতো এবারের সম্মেলন থেকেও বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোকে খালি হাতে ফিরতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে এই সম্মেলনের পর থেকেই জোর লবিং চালিয়ে যেতে হবে এসব ক্ষতিপূরণ আদায়ে সমস্ত দেশগুলোর যৌথ উদ্যোগ নিয়ে। ব্রাজিলের বেলেম থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে যেতে গিয়ে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। বৃহস্পতিবার লিবিয়ায় অভিবাসন প্রত্যাশীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে 26 জন বাংলাদেশি অভিবাস প্রত্যাশী ছিলেন। দ্বিতীয় নৌকায় মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন ছিলেন বলে জানা গেছে। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে ঝুঁকি জেনেও অবৈধভাবে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন বহু মানুষ। সেই তালিকায় বাংলাদেশিদের নাম সামনের সারিতে। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীবাহী দুটি নৌকাডুবির ঘটনায় 4 বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকা দুটিতে বাংলাদেশ, সুদান, মিশরের নাগরিক সহ 95 জন ছিলেন। লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে, প্রথম নৌকাটিতে 26 বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী ছিলেন, যাদের মধ্যে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় নৌকায় মিশর, সুদান সহ বিভিন্ন দেশের 69 জন ছিলেন বলে জানা যায়। স্থানীয় উপকূলরক্ষী বাহিনী ও রেড ক্রিসেন্টের যৌথ তৎপরতায় 91 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর আগে গত বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, লিবিয়া উপকূলে অবস্থিত অবসর তেলক্ষেত্র আল বুরির কাছে একটি রাবারের নৌকা ডুবে কমপক্ষে 42 জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। 2011 সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপমুখী অভিবাসীদের প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে। দারিদ্র্য, সংঘাত ও অনিশ্চয়তা থেকে পালিয়ে অনেকেই ঝুঁকি নিয়ে সমুদ্রপথে ইউরোপ পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে মৃত্যুর মুখে পতিত হচ্ছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। বিশ্বকাপ বাছাই পর্বের খবর। ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট অনেকটাই নিশ্চিত করে ফেলেছে স্পেন। শতভাগ জয়ের ধরে রেখেছে স্প্যানিশরা। এদিন জর্জিয়াকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। পরবর্তী ম্যাচে তুরস্ককে হারালেই সরাসরি 2026 বিশ্বকাপের টিকিট কাটবে স্পেন। বিশ্বকাপের মূল পর্ব এখনও নিশ্চিত না হলেও সুইজারল্যান্ড আছে দারুণ ছন্দে। সুইডেনকে তারা হারিয়েছে 4-1 গোলের ব্যবধানে। ইউরোপের অন্যতম পরিপূর্ণ দল বলতে হবে স্পেনকে। লুই দে লা ফুয়েন্তের অধীনে জিতেছে ইউরো চ্যাম্পিয়নশিপ। আসন্ন বিশ্বকাপের বাছাই পর্বের রেসেও দুর্দান্ত লা রোজারা। এখন পর্যন্ত খেলা 5 ম্যাচে ধরে রেখেছে জয়ের ধারা। স্পেন গোলের খাতা খোলে 10 মিনিটে পেনাল্টি থেকে ওয়েটজাবার করেন প্রথম গোল। 22 মিনিটে লিড ব্যবধান দ্বিগুণ করেন জুবিমেন্দি। ফাবিয়ান রুইজের পাস থেকে গোলরক্ষককে পরাস্ত করেন। বিরতির আগেই তৃতীয় দফায় এগিয়ে যায় লুই দে লা ফুয়েন্তের দল। ওয়েটজাবালের অ্যাসিস্টে এবার স্কোর শিটে নাম তোলেন তোরেস। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি আক্রমণ করে স্পেন, তবে গোলরক্ষকের নৈপুণ্যে রক্ষা পায় স্বাগতিকরা। তবে 63 মিনিটে আর শেষ রক্ষা হয়নি। তোরেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন ওয়েটজাবাল। 4-0 গোলের জয় নিশ্চিত হয় স্পেনের। বিশ্বকাপ বাছাইয়ে ই গ্রুপের শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল স্পেন। শেষ রাউন্ডে তুরস্কের বিপক্ষে জয় কিংবা ড্র, এমনকি 7 গোলের কম ব্যবধানে হারলেও তারা গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করবে। ঘরের মাঠে সুইডেনের বিপক্ষে দাপট দেখিয়েছে সুইজারল্যান্ড। বিশ্বকাপ বাছাই পর্বে গ্রুপ ইতে শীর্ষে আছে সুইজারল্যান্ড। 5 ম্যাচে অপরাজিত থেকে 13 পয়েন্ট তাদের। ম্যাচের 13 মিনিটেই গোলের দেখা পায় রেড ডেভিলস। এন্দোয়ের পাস থেকে স্কোর শিটে নাম লেখান এমবোলো। গোল হজম করে ম্যাচে ফেরার চেষ্টা করে সুইডেন, সফলতাও পায় তারা। 33 মিনিটে বেঞ্জামিন নাইগ্রিন গোল করে সমতা ফেরান ম্যাচে। 1-1 স্কোর লাইনে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর তাণ্ডব চালায় সুইজারল্যান্ড। শুরুটা পেনাল্টি থেকে পাওয়া গোলে স্পট কিক থেকে লিড এনে দেন অভিজ্ঞ শাকিরি। 75 মিনিটে এন্দোয়ে এবং ম্যাচের ইনজুরি সময়ে গোল করেন মেনজাম্বি। 4-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।
তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনা কামালের রায় ঘোষণাকাল ট্রাইব্যুনাল থেকে হবে সরাসরি সম্প্রচার। 5 অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আশা প্রসিকিউশনের। বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ককটেল, মাদারীপুরের সড়ক অবরোধ কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগ সমর্থকদের দুষছে পুলিশ। রাজধানীতে নিরাপত্তা জোরদার। এবং রাজনীতি ও নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় একটি গোষ্ঠী, বলছে বিএনপি। প্রশাসনের পছন্দমতো রদবদলে নষ্ট হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, অভিযোগ জামায়াতের। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। রোজা, আপনাকে ধন্যবাদ। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।